সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক। সায়ন্ত, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজকের কাগজ কম, শিরোনাম প্রায় একটাই। মানব জীবনের শিরোনাম হচ্ছে তারেক রহমানের স্টেটসম্যান হওয়ার সুযোগ আর এই জাতির ভবিষ্যৎ, রাজকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন। আমার দেশ বিশাল সম্বর্ধনায় আজ ফিরছেন তারেক রহমান। ভারতে চলছে ভয়াবহ খ্রিস্টান নিপীড়ন। দেশ রূপান্তর মাতৃভূমিতে তারেক রহমান, গুরুত্বপূর্ণ 127 নেতা নিরাপত্তা ঝুঁকিতে। খবরের কাগজ রাজনীতিতে নতুন দিগন্ত, যেভাবে দলের কাণ্ডারি হয়ে ওঠেন। করতোয়া আজ প্রিয় জন্মভূমিতে ফিরছেন তারেক রহমান। শুভ বড়দিন আজ। আপনি জানেন যে আজ আমরা যখন কথা বলছি তখন 12টা ক্রস করে গেছে। তো আজ 12টার দিকে লন্ডন থেকে ফিরছেন তারেক রহমান। কোনো কাগজ লিখছে যে রাজকীয় প্রত্যাবর্তন। তো আবার ভারতীয় একটি পত্রিকা লিখছে এটা হলো গিয়া ওই ক্রাউন প্রিন্সের, বাংলাদেশের ক্রাউন প্রিন্সের আগমন। এসব মিলে এবং বিভিন্ন কাগজে বিভিন্নভাবে তাকে করা হয়েছে এবং সবাই পজিটিভ রিপোর্ট যে সেই রিপোর্টের একটা দেখতে হয়েছে যে তিনি 17 বছর বিদেশে কাটানোর পর আসছেন এমন এক সময় যখন বাংলাদেশ একটা কঠিন সময় পার করছে নানা দিক থেকে। এই সময়ে তার নেতৃত্ব, তার কীভাবে ক্যারিসমেটিক লিডারশিপ মানুষের কাছে মানুষ প্রত্যাশা করে, কীভাবে দেখতে চায়, ঢাকায় আসার পরে কী হবে এটা আপনি সবই জানেন, আপনার কাছ থেকে আমরা শুনব। তো তারেক রহমান এই সময়ে তার আশা, এটাকে আপনি কীভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই গভীর রাতে যারা শুনছেন তাদের সবার জন্য শুভেচ্ছা রইল। অলরেডি শুরু হয়ে গেছে 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য শুভ বড়দিন। আর আমার দৃষ্টিতে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শুধু বিএনপির জন্য না, বাংলাদেশের জন্য এই দিনটি একটা শুভ দিন। খ্রিস্টানদের শুভ বড়দিন আর আমাদের শুভ দিন। কারণ হচ্ছে তিনি 17 বছরের বেশি সময় নির্বাসনে থেকে বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশে এমন সময় তিনি ফিরছেন যখন বাংলাদেশ খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে যাবে, কেমন হবে, কেমন বাংলাদেশ আমরা পাব, তার সব কিছু ডিপেন্ড করছে তারেক রহমান এবং তার দলের উপরে। সেই কারণে তার আগমনটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আপনি নিশ্চয়ই মনে করতে পারি আমরা, আপনার নলেজে আছে যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন নেতারা এরকম নিজ দেশ থেকে নির্বাসিত হয়েছেন পরিস্থিতির কারণে। একদম আয়াতুল্লাহ খমেনি থেকে শুরু করে কোরাজন একুইনোস থেকে শুরু করে ইভেন আমাদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে আপনার বেনজির ভুট্টোর কথা নিশ্চয়ই আমরা বলতে পারি। এরকম অনেকেই নির্বাসিত হয়েছেন, আবার ফিরে এসেছেন, রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। এরকম সারা পৃথিবীতেই বহু দেশে কিন্তু আছে। কিন্তু এদের অনেকের থেকেই তারেক রহমানেরটা একটু ভিন্ন এই জন্য যে তাকে সাংঘাতিকভাবে নির্যাতন করে এমনভাবে আহত করেছিল যে তিনি আর উঠে দাঁড়াতে পারবেন না। সেই অবস্থা থেকে তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হয়। এরপরে বিএনপিকে ভাঙার জন্য এমন কোনো ষড়যন্ত্র বা এমন কোনো পদ্ধতি নেই যা প্রয়োগ করা হয়নি শেখ হাসিনার সরকার তার সমস্ত এজেন্সিকে ব্যবহার করে। কিন্তু বিএনপিকে ভাঙতে না পেরে এক পর্যায়ে তারা বিএনপির প্রধান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে রাখে। তারপরে চেষ্টা করেছে ভাঙতে। যখন বাংলাদেশের মতো দলগুলোতে যে যাই বলুক, বড় দলগুলি একটা বিশেষ পরিবার বা বিশেষ নেতাকে কেন্দ্র করে কিন্তু টিকে থাকে। সেটা আপনি আওয়ামী লীগের কথা ধরেন, সেটা দীর্ঘদিন যে টিকে ছিল।
বিএনপির কথা ধরেন কিংবা যতদিন জাতীয় পার্টি থেকে ছিল জাতীয় পার্টির কথা, এটা আমাদের এইখানকার কিন্তু একটা ট্রেন্ড। সেই ট্রেন্ড বিবেচনায় করে তারা যখন -2 করার চেষ্টা করেছে 111-এ যে দুই দল ভাঙবে, পারেনি। পরবর্তীতে শুধু বিএনপিকে ভাঙার জন্য শেখ হাসিনা একই ফর্মুলা প্রয়োগ করেছে, যে সেখানেও -2 চেয়েছে, প্রথমে বেগম খালেদা জিয়া, তারপরে তারেক রহমান বিদেশে, সুতরাং এই দলটাকে ভাঙা যাবে। তারা পারেনি কেন? কারণ তারেক রহমান বিদেশে থেকে তার অতীত রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে তিনি তৃণমূল পর্যন্ত সার্বক্ষণিকভাবে তার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে একতা বজায় রেখেছেন। তার নেতৃত্ব বিদেশে বসে যে নেতৃত্ব দিয়েছেন, অনেক চৌকস নেতা দেশে বসে ওই রকম নেতৃত্ব দিয়ে এমন দুর্দিনে দলকে ধরে রাখতে পারে না। এবং যেই দলকে বলা হতো একসময় একটা বিভিন্ন দল থেকে আসা লোকজনের সমন্বয়ে গড়ে ওঠে একটা রাজনৈতিক ক্লাব, পলিটিক্যাল ক্লাব বলা হতো, উপহাস করতো, সেই দলটি 16 বছর গুম, খুন, হত্যা, হামলা, মামলা, নিপীড়নের মুখে টিকে থেকে এমন রাজনৈতিক কর্মী তৈরি করলো যে আপনি দেখবেন যে শেখ হাসিনার আমলে এই দল 24-এর নির্বাচনের আগে তারা বিভাগীয় সম্মেলনের কর্মসূচি দিল। সেই বিভাগীয় সম্মেলনে শেখ হাসিনার সরকার 3-4 দিন আগে থেকে বাস, লঞ্চ, গাড়ি, ট্রেন সব বন্ধ করে দিত যাতে কর্মীরা যেতে না পারে। সেই অবস্থায় একটা কৌশল অবলম্বন করলো যে 3-4 দিন আগেই নেতা কর্মীরা পায়ে হেঁটে হোক, যে যেভাবে পারে যাবে, গিয়ে ওইখানে তাঁবুটা নিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে দিয়ে মাঠ দখল করে 3-4 দিন ধরে পড়ে থাকতো। বাংলাদেশে এরকম একটা কথাও আছে, বিভিন্ন রাজনৈতিক দলের মিছিলে, মিটিংয়ে মানুষ নেওয়ার জন্য কিন্তু নাকি টাকা খরচ করে মানুষ নিতে হয়। আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন যে বিএনপির ওই 10টি বিভাগীয় সম্মেলনে যে লোক গিয়েছিল, কেউ টাকার লোভে এত ঝুঁকি নিয়ে, গ্রেফতারের ঝুঁকি, মৃত্যু ঝুঁকি, আহত হওয়ার ঝুঁকি নিয়ে 3-4 দিন আগে এত কষ্ট করে ওইভাবে যেত না। তার মানে এই দলে এরকম কর্মী তৈরি হয়েছে। সেই কর্মী তৈরি করার ওই সময়টার পুরো কৃতিত্ব তারেক রহমান, কারণ তিনি দেশে যেই নেতাদের ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এইরকম ক্যাপাবল এবং সজ্জন গ্রহণযোগ্য মহাসচিব পেয়েছিলেন, অনেক নেতা পেয়েছিলেন, তাদের মাধ্যমে করতে পেরেছেন। সেই তারেক রহমান বাংলাদেশে আসছেন। এই সময় বাংলাদেশ একটা ট্রানজিশনাল পিরিয়ড পার করছে। পতিত ফ্যাসিবাদ গণহত্যা করে দেশ থেকে পালিয়েছে, তাদের গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হয়েছে। তারপরে এই দেশের নতুন নতুন নানান ধরনের শক্তির উদ্ভব হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে প্রধানত এই মুহূর্তে 3টা দলকে একটু গুরুত্বের সঙ্গে দেখা হয়। অন্যতম প্রধান দল বিএনপি, আর একটা হচ্ছে জামায়াতে ইসলাম, ধর্মভিত্তিক দল, আর একটা হচ্ছে নতুন দল এনসিপি, তরুণদের দল। এনসিপি অত রাজনৈতিক কর্মী সমর্থক নির্ভর শক্তিশালী দল না হলেও 24-এর গণঅভ্যুত্থানে তারা তাদের অংশগ্রহণের কারণে ইয়াং ফোর্স, তারা কিছু বেশ পরিচিত এবং আলোচিত। এখন বাংলাদেশে দেখেন এই 3টা দল বা অন্য দল, সমস্ত দল মিলিয়ে যদি আপনি বাংলাদেশের দলগুলোর রেকর্ড দেখেন, 1971 সন আমাদের অভ্যুদয়, বাংলাদেশের স্বাধীনতা, সেই স্বাধীনতা যুদ্ধের পক্ষের দল কারা? আওয়ামী লীগ, বিএনপি। বিএনপি তখন দল হিসেবে বিএনপি ছিল না। কেন পক্ষের বলছি? কারণ এই দলটির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার, ফিল্ডে থাকা, যুদ্ধ করা, জেড ফোর্সের অধিনায়ক এবং স্বাধীনতার ঘোষণা দেওয়া মানুষ, এবং তার হাত ধরে বিএনপি আসছে। সুতরাং এই রেকর্ড বিএনপির ঝুলিতে আছে। 75-এর পট পরিবর্তনের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আসছে, এই তার দল বিএনপি। 90-এর গণ অভ্যুত্থানে আপসহীন ভূমিকায় দীর্ঘদিন সংগ্রাম করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশকে গণতন্ত্রের পক্ষে আনার যেই সব রাজনৈতিক দল ছিল তার মধ্যে অন্যতম দল। 24-এর গণ অভ্যুত্থানও বিএনপি দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে করে এই ফিল্ড তৈরি করে এবং সর্বশেষ সংগ্রামে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী। আপনি আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে পারেন, কিন্তু 24-এ গণহত্যাকারী। 88-তে জাতীয় বেঈমান খেতাব নিয়ে এরশাদের অধীনে নির্বাচনে যাওয়া দল। আপনি জামায়াতে ইসলামকে 24-এর গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি নিঃসন্দেহে, কিন্তু 86-তে সেই এরশাদের অধীনে নির্বাচনে যাওয়া দল এবং 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী দল। আর এনসিপি তাদের জন্মই মাত্র, শুধু 24-এ ভূমিকা।
তাহলে ৭১, ৭৫ পরবর্তী ওই উত্তাল সময়ে দেশকে ঠিক লাইনে রাখা, ৯০-এর গণঅভ্যুত্থান এবং ২৪, এই 4টা বড় রাজনৈতিক ইভেন্টে যেই দলের পজিটিভ রেকর্ড আছে সেই দল একমাত্র বিএনপি, আর কেউ নাই। সেই অনন্য দল। তারেক রহমান ওই দলের তৃতীয় নেতা। প্রথম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কথা একটু আগে বলেছি, স্বাধীনতার ঘোষক এবং কী ভূমিকা রেখেছেন। ম্যাডাম খালেদা যে আপসীন নেত্রী এবং দেশের জন্য সাংঘাতিক রকমের বড় ভূমিকা বিভিন্ন সময় রেখে শেষ সময় এখন তিনি অসুস্থ, তিনি আইসিইউতে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে আপামর জনসাধারণ দল বল নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে ম্যাডাম খালেদা জিয়ার জন্য যে দোয়া করছেন এবং যে ভালোবাসা তাকে দিচ্ছেন, তার জন্য বাংলাদেশের কোনো নেতার ভাগ্যে কীরকম জুটেছে অতীতে জুটেনি। এইখানেও তিনি অনন্য রেকর্ড করলেন। তারেক রহমান তাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার উত্তরসূরি এবং এই মুহূর্তে বিএনপির অন্যতম চালিকা শক্তি। তিনি নির্বাসনে থেকে দেশে আসছেন ১৭ বছর পরে। এই তার দেশে আসার মুহূর্তে, আজকে এই মুহূর্তে বিভিন্ন চ্যানেলের গাড়ি ঘুরছে এবং লাইভে দেখেন ঢাকা শহরের অনেক এলাকা লোকে লোকারণ্য হয়ে গেছে। অনেক এলাকায় রাস্তা বন্ধ করে দিতে হয়েছে, গাড়ি চলাচল করতে পারছে না। কালকে দেখবেন এই ঢাকা শহরে অন্তত অনেকেরই ধারণা, কেউ কেউ কোটি কোটি লোক বলেন, কোটি লোক বলেন, কিন্তু আমার ধারণা অন্তত অর্ধ কোটির বেশি লোক সমবেত হবে তারেক রহমানকে রিসিভ করবার জন্য। এই রেকর্ডও কিন্তু বাংলাদেশে কোনো নেতার ভাগ্যে জোটেনি এবং অদূর ভবিষ্যতে জুটবে এটাও আমার মনে হয় না। অনেক ধন্যবাদ আপনাকে। কেন তারেক রহমান বাংলাদেশের রাজনীতির নিয়ামক শক্তিতে পরিণত হলেন? বাংলাদেশে প্রধানত দ্বিমেরুর যে রাজনীতি ছিল, দ্বিদলীয় রাজনীতি ছিল, সেখানে দল ছিল দুটো, বিএনপি, আওয়ামী লীগ। আওয়ামী লীগ তাদের ফ্যাসিবাদী শাসনের ফলে নিজেরা জনবিচ্যুত হয়ে গণ অভ্যুত্থানে গণহত্যা চালিয়ে পতিত এবং এখন অপ্রাসঙ্গিক। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। সেই আর এর পরের স্তরে আর দুইটা দল ছিল, জাতীয় পার্টি এবং জামায়াত ইসলাম। অন্য অনেক দল থাকলেও রাজনৈতিক বিবেচনায় গুরুত্বের সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি এবং তারপরের স্তরে জাতীয় পার্টি এবং জামায়াত ইসলামকে ধরা হতো। জাতীয় পার্টি শেখ হাসিনার ফ্যাসিবাদের সহযোগী হওয়ায় এবং নিজেরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় সর্বশেষ আবার দুই ভাগে বিভক্ত হলো। এটা করে তারা দুর্বল হয়ে গেছে এবং অনেকটা ম্লান। দল থাকে সেই হিসেবে দুইটা, বিএনপি এবং জামায়াত ইসলাম। বিএনপি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যুদ্ধে স্বাধীনতার ঘোষণা দেওয়া, মুক্তিযুদ্ধ করা ব্যক্তির গড়া দল। জামায়াত ইসলামী হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী নয়, শুধু সেই সময়ের আল বদর, আল শামস, রাজাকারের প্রধান ব্যক্তি ছিলেন এই জামায়াত ইসলামের নেতারা, এবং তারা বাংলাদেশে গণহত্যার অভিযোগে অভিযুক্ত 1971 সনের। ধর্মভিত্তিক রাজনীতি করেন এবং সেই ধর্মের অপব্যবহার করার ব্যাপক অভিযোগ তাদের মধ্যে আছে, বিভিন্ন সময় সন্ত্রাসের অভিযোগ আছে। আর বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের বিরুদ্ধে নানান সময় দুর্নীতি, চাঁদাবাজি, নানান রকমের অভিযোগ থাকলেও তারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মধ্যপন্থার দল। তারা বিএনপি হচ্ছে ওই দল যারা ব্যান্ড পার্টিতে গিয়ে নাচে তাদের ছেলেরা, আবার ওয়াজ মাহফিলে গিয়ে অংশগ্রহণ করে, তারা নামাজ পড়ে, আবার বিভিন্ন গানের প্রোগ্রামে যায়। অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করা, ধর্মকে ধারণ করা মধ্যপন্থী লিবারেল একটা দল। এইরকম দল হলো বিএনপি। পক্ষান্তরে জামায়াত ইসলাম, যেহেতু অন্য আলোচিত কোনো দল নাই, পাশাপাশি জামায়াত ইসলামকেই আমরা ধরছি। জামায়াত ইসলাম হচ্ছে ধর্মভিত্তিক একটা দল, মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী দল, এবং তাদের অংশগ্রহণ হচ্ছে শুধু ইসলামপন্থী, কোথাও কোথাও উগ্র, সেই দিকে বাংলাদেশি সংস্কৃতিকে তারা ধারণ করে না। ফলে এটাকে বহন কতটুকু করবে, তারা ক্ষমতা আসলে এই আমাদের এই সিনেমার কী হবে, নাটকের কী হবে, ভাস্কর্যের কী হবে, আমাদের নৃত্যশিল্প কোন পর্যায়ে যাবে, নারীর স্বাধীনতা এবং নারীর অংশগ্রহণ কোথায় যায়, এরকম অনেক প্রশ্ন জড়িত। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা কোন দিকে ধাবিত হবে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা কি হবে, এরকম অনেক বিষয় যুক্ত আছে। আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে, জামায়াত ইসলাম আবার সম্পূর্ণ বিপরীত। তারা মুক্তিযুদ্ধের নতুন ন্যারেটিভ তৈরি করতে চায়। তাদের ভাষায়
বুদ্ধিজীবীদের 14ই ডিসেম্বর যে হত্যা করা হয়েছে সব নাকি ইন্ডিয়ার আওয়ামী লীগ করেছে, এই বয়ান সামনে আনতে চায়। সুতরাং এই পরিস্থিতিতে বাংলাদেশের যে ক্যারেক্টার, বাংলাদেশের আবহমান যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধারণ করে বাংলাদেশের যে চরিত্র সেটাকে ধারণ করে অ্যাকোমোডেটিভ হয়ে মধ্যপন্থার রাজনীতি এবং মধ্যপন্থার বাংলাদেশ টিকাতে হলে তারেক রহমান এবং বিএনপির তো বিকল্প নাই। কারণ অন্য শক্তি যারা আছে তাদের পরিচয় তো আমরা জানলাম এবং আমরা জানি। সেই বিবেচনায় অনেকে এরকম বলছেন যে আগের তারেক রহমানরে নিয়ে যে কিছু নানান রকম প্রোপাগান্ডা এটা ছিল এবং সত্য মিথ্যা যাই হোক অনেকে বিশ্বাসও করতেন বা মনে করতেন, গত কয়েক বছরের তারেক রহমান সেই তারেক রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনকার তারেক রহমান হচ্ছে না অনেক ম্যাচিউরড, বিচক্ষণ এবং বাংলাদেশপন্থী। তার কোনো বক্তব্য, আচার আচরণ, ভূমিকা গত 2-4 বছরের মধ্যে এটা নিয়ে বিতর্ক উঠতে পারে এরকমও কেউ খুঁজে পায়নি। তাইলে সেই নেতার হাতে এখন দেশ। সেই জন্য অনেকে বলছেন তারেক রহমান মানুষ, তার ভুল হতে পারে, তার ত্রুটি থাকতে পারে, কিন্তু বাংলাদেশ যদি বিএনপি এবং তারেক রহমান ফেল করে তাহলে বাংলাদেশ ফেল করবে। বাংলাদেশে এই শক্তি ফেল করলে বিকল্প শক্তিকে হয় জামায়াত ইসলামের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাওয়া অথবা পতিত আওয়ামী লীগ ফ্যাসিবাদ আবার ফেরত আসা। তা জামায়াত ইসলাম এবং আওয়ামী লীগ দুইটাই যে বাংলাদেশের জন্য ক্ষতিকর এবং দুইটাই যে দুই দিকে এক্সট্রিম, এটা তো ইতিমধ্যে প্রমাণিত। ফলে তারেক রহমানকে কেন্দ্র করে বিএনপি, এদের উপর বাংলাদেশের মধ্যপন্থার মানুষদের আশা ভরসা, এবং এরাই এখন আশা ভরসার কেন্দ্রস্থলে। ফলে ব্যক্তি তারেক রহমানকে কারো অপছন্দ থাকতেও পারে, তারপরও তারা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে তারেক রহমানের কোনো বিকল্প নেই বলে তিনি অবিসংবাদিত এবং বিকল্পহীন নেতায় পরিণত হয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি আপনি জানেন একটা জায়গাতেই ঘুরপাক খাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে একটা অস্বস্তি আছে, কোথাও মানে কেউ অঙ্ক মিলাতে পারছেন না যে আসলে নির্বাচন কীভাবে হবে, কী অবস্থায়। এর মধ্যে আপনি জানেন যে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রেও ভারত বাংলাদেশ সম্পর্ক একটা টানাপোড়েন চলছে। এসব মিলে বাংলাদেশে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচনটা কিভাবে হবে, বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, তাতে এটা অনেকের মধ্যে একটা আশঙ্কা রয়েছে। তো আপনার কি মনে হয় এই সব কাটিয়ে একটা নির্বাচনের দিকে যাবে দেশ? নির্বাচনের দিকে দেশ যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ আমার নাই। যখন নির্বাচন নিয়ে চরম অনিশ্চয়তা ছিল তখনও আমি বলছি নির্বাচন হতেই হবে এবং হবে। আমি একদিনের জন্য কোনো টকশোতে, কোনো সেমিনারে, কোনো আলোচনায়, কোনো লেখায় বলিনি যে নির্বাচন হবে না। আমার মনেই হচ্ছিল নির্বাচন হতে হবে, কারণ নির্বাচন না হলে এই সরকারটি তো আছে হলে গিয়ে আপনার একটা গ্রে এরিয়ার মধ্যে। তারা কি বৈধ নাকি অবৈধ, তারা সাংবিধানিক নাকি অসাংবিধানিক। কোনো ক্ষেত্রে সংবিধানের দোহাই দিয়ে চলছে, সাংবিধানিকভাবে চলছে, কিন্তু তাদের ভিত্তিটাই অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই, বিশেষ প্রয়োজনে ক্ষমতা নিতে হয়েছে। এখন তারা যেই সব বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, এই সিদ্ধান্তগুলি কিন্তু যে বা যারাই ক্ষমতায় আসুক, সেই নির্বাচিত সংসদে আইন পাশ করে কিন্তু এই সময়টাকে বৈধতা দিতে হবে। এটা তো মতিবাই রিয়ালিটি, আপনি জানেন। 1/11-এর পরেও কিন্তু দিতে হয়েছে। বিভিন্ন সময় এরকম অসাংবিধানিকভাবে দেশ যখন চালাতে হয়েছে কোনো গোষ্ঠীকে বা কাউকে, বিশেষ প্রয়োজনেই হচ্ছে, কিন্তু সেটার বৈধতা নির্বাচিত সরকারের আসলে সংসদে তখন দিতে হয়। তাহলে এই সরকার যারা চালাচ্ছে তাদের সমস্ত কাজগুলি একটা নির্বাচিত জাতীয় সংসদে বৈধতা দিতে হবে। না দেওয়া পর্যন্ত তারা অবৈধতার সংকটে থাকবে। তাহলে যদি নির্বাচন না হয়ে এর আগেই ক্ষমতার হাত বদল হয়ে যায়, অন্য কারো হাতে চলে যায় ক্ষমতা, তাহলে তারা অবৈধতা নিয়েই এদের বিদায় নিতে হবে, তাহলে তারা বিচারের মুখোমুখি হবে। এটা অতীতও বলেছি, আমি এখনও বলছি। সুতরাং তাদের নিজেদের নিরাপত্তার স্বার্থে নির্বাচন না দিয়ে তাদের উপায় ছিল না। দ্বিতীয় প্রশ্ন, তারা দেশ চালাতে অক্ষমতার, অসামর্থ্যের পরিচয় দিয়েছেন সাংঘাতিকভাবে। প্রতি পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আপনার কেন মনে হয় দিচ্ছেন? কারণ হলো তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ইউনিটি সেটা ধরে রাখতে পারে না এই গণ অভ্যুত্থানের শক্তির মধ্যে। তারা মব কন্ট্রোল করতে পারেনি, মবক্রেসি ডে বাই ডে বেড়েছে। তারা বাংলাদেশে যে ঐক্যের রাজনীতি, নতুন বাংলাদেশ চেয়েছিল, সেটা পারেনি।
সংস্কারের জন্য যে পরিবেশ দরকার ছিল সেটা তারা নিশ্চিত করতে পারেনি। তারা হাদির হত্যাকাণ্ড এবং খুনি পালিয়ে যাওয়া, না ধরতে পারে, এসব অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা এদেশে অন্যান্য যে স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষা সেটা পারেনি, অস্ত্র উদ্ধার করতে পারেনি, সন্ত্রাসী ধরতে পারেনি, নতুন করে পুলিশে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি থেকে নিয়োগ দিতে পারেনি। ফলে বাংলাদেশের পজিটিভ মুভের জন্য, এমনকি স্বাস্থ্য খাত, শিক্ষা খাতের মতো জায়গাগুলোতে যেখানে কোনো সংস্কার আইন পাশেরই প্রয়োজন ছিল না, সেইখানে তেমন কিছু করতে পারেনি, ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং পেশাজীবী রাজনীতি, যে পচা রাজনীতি চলছে, সেখানেও তারা কোনো পজিটিভ ভূমিকা রাখতে পারেনি। তারা ডিসিএসপি নিয়োগ দেওয়ার জায়গায় তারা রাজনৈতিক দলগুলোর আস্থার সংকট এমন জায়গায় গিয়েছে যে লটারি করে নিয়োগ দিতে হচ্ছে। কতটা হাস্যকর! একটা সরকার কতটা দুর্বল হলে তার একজন ডিসিএসপি নিয়োগ দিয়ে স্ট্যান্ড নিতে পারে না। না, টকশোতে সবসময় শুনি যে সরকার দুর্বল। সরকার দুর্বল হলো কেন? তাদের তো সব ম্যান্ডেট ছিল। সরকার দুর্বল হয়েছে অনেক কারণ হতে পারে। এক হচ্ছে তাদের সক্ষমতার এবং অভিজ্ঞতার অভাব। কারণ আপনি আমি টেবিল ওয়ার্কে যত অভিজ্ঞই হই, আপনি সম্পাদক হিসেবে অনেক বড় দীর্ঘদিনের বর্ণাঢ্য সম্পাদক এবং সাংবাদিকতার জীবন আপনার, কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনা তো আপনার অভিজ্ঞতা নাই, আপনি ব্যর্থ হতেই পারেন। আমি টকশোতে, লেখালেখিতে, ডাক্তারিতে আমি যতটুকুই চেষ্টা করি, আমাকে যদি আজকে প্লেন চালাতে দেওয়া হয়, আমি প্লেন চালাতে পারবো। সুতরাং অভিজ্ঞতা, পলিটিশিয়ানরা এবং অনেকে অভিজ্ঞতা অর্জন করেন, আর কেউ কেউ আছেন আল্লাহ প্রদত্ত বিশেষ গুণ নিয়ে আসেন, জিয়াউর রহমানের মতো মানুষ। এখন এদের তো এই কারণে একটা অনভিজ্ঞতা এবং অসামর্থ্যতা, অযোগ্যতা, এইটা একটা প্রশ্ন হতে পারে। আর একটা হতে পারে লোভ। এদের কারো কারো মনে লোভ হতে পারে যে আমরা রাজনীতিবিদদের মধ্যে ডিভাইডেশন তৈরি করে আমরা অনেক দিন থাকতে পারি কিনা। এই ট্রিক্সের কারণে তারা রাজনৈতিক যে ঐক্য সেটা নির্মাণ করবার চেষ্টাটা করেননি, যথেষ্ট মনোযোগ দেননি, যার ফলে নিজেরা থাকার সক্ষমতাও হারিয়েছেন। আবার ওইদিকে রাজনীতিবিদদের মধ্যে ঐক্যের ঘাটতি তৈরি হয়েছে, নানাবিধ সংকটের মধ্যে পড়ে গেছেন। পাশাপাশি ইন্ডিয়ার অসহযোগিতা, ইন্ডিয়াকে যে একটু আস্থায় আনা, যে পতিত ফ্যাসিবাদ গোষ্ঠী, গণহত্যাকারী তারা বিদায় হয়েছে, বাংলাদেশের নতুন বাস্তবতা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতিবিদ এবং মানুষদের দখলে বাংলাদেশ। সুতরাং এখানে ইন্ডিয়ান অন্যায্য যে আধিপত্য সেটা এখানে আর টিকবে না। তোমরা স্বাধীনতা, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আত্মমর্যাদা মেনে নিয়ে বন্ধুত্বের হাত বাড়াও, আমরাও তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করব। সেই পর্যায়ে তাদের যে নেগোসিয়েশন সেটা ইন্ডিয়ার সঙ্গে পারে নাই, ফলে নানাবিধ কারণে এরা ফেল করেছে। এখন এরা যেহেতু ফেল করেছে, নির্বাচন ছাড়া উপায় কী? রাজনৈতিক শক্তিগুলো তো বিপদে পড়বে, নির্বাচন ছাড়া উপায় কী? ফলে নির্বাচন যেটা করতেই হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন অবধারিতভাবে এনশিওর করতে হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে ঐক্য ধরে রাখা। তারা প্রতিযোগিতা করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু শত্রুতা যেন না করে। আর সরকার সেনাবাহিনীর অংশগ্রহণ আরও বাড়াতে পারে। আর গতকালই আপনার একটা অনুষ্ঠানে আমি এই আহ্বান রেখেছিলাম, যদি এটা একটু কানে নেয়, মনে করে প্রয়োজনীয়, বাংলাদেশটাকে বেশি বিভক্তির দিকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আমরা আপফোল্ড করতে পারিনি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি সব এক থেকে। ফলে পতিত আওয়ামী লীগ, গণহত্যাকারী, খুনি, তাদের বাদ দিয়ে অন্য যারা সহযোগী ছিল তাদের দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র হত্যার আইনানুগ বিচার হতে পারে। কিন্তু যেহেতু দল নিষিদ্ধ হয়নি, যেহেতু কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, তাদেরকে নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া যেতে পারে। তাতে করে নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হবে, আরও বেশি উৎসবমুখর হবে এবং আওয়ামী লীগ একা হয়ে পড়বে। এরকম কিছু কৌশল নিতে হয়। কখনো কখনো ডিভাইড অ্যান্ড রুল অথবা ইনক্লুসিভ পদ্ধতি, বিভিন্ন কৌশলে দেশকে, জাতিকে এগিয়ে নিতে হয় এবং পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হয়। এখন সেটা করবে কিনা সেটা তাদের দায়িত্ব। আর নির্বাচন হবে। তারেক রহমান প্রথম 2 দিনের যে কর্মসূচি দেখেন, অত্যন্ত প্রো পিপল এবং সুন্দর কর্মসূচি। আজ তিনি আসবেন 15-12টার দিকে, এসে তিনি যাবেন 300 ফিটে তার মঞ্চে। সেখানে তিনি একা বক্তব্য দিবেন, অন্য নেতাদের বক্তব্যের আর প্রয়োজন নেই। অনেক বছর মানুষ শুনেছে। একা বক্তব্য দেবেন, দিয়ে তার মাকে দেখতে যাবেন, অসুস্থ মাকে দেখে তিনি বাসায় যাবেন। পরের দিন তিনি তার বাবা মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন, করে তিনি মুক্তিযুদ্ধের জাতীয় স্মৃতিসৌধে যাবেন সেইখানে।
শ্রদ্ধা জানাতে। তার পরের দিন তিনি এই সাম্প্রতিককালে অত্যন্ত আলোচিত ব্যাপক আলোড়ন সৃষ্টি করা যে হত্যাকাণ্ড, সেটা হাদি হত্যাকাণ্ড, শহীদ হাদির কবর জিয়ারত করতে যাবেন। আমার ধারণা এরপর তিনি নির্বাচনমুখী রাজনৈতিক কর্মসূচির দিকে ধাবিত হবেন। যখনই বিএনপি এদিকে ধাবিত হবে, প্রতিযোগিতা করতে গেলে অন্য দলগুলোকে এদিকে ধাবিত হতেই হবে, ফলে বাংলাদেশ নির্বাচনমুখী উৎসবমুখর হয়ে উঠবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ এই রাতে আমাকে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। রাষ্ট্রমন্ডলী আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।